সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৪ মার্চ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, প্রথম দফায় ৪২ জন প্রার্থীর নাম প্রকাশ কংগ্রেসের। বরাকের ৮ আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রত্যেক টিকিট প্রত্যাশীর ঘরে গিয়ে সমর্থন চাইবেন আমিনুল হক, প্রাথমিক প্রতিক্রিয়ায় বললেন কংগ্রেস প্রার্থী। বড়খলায় অবৈধ পাথর উত্তোলন নিয়ে চাঞ্চল্য, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের আশঙ্কা। প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন মন্ত্রী পীযূষ হাজারিকার। সুনাইয়ে পাওয়ার গ্রিড টাওয়ার থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। রাজ্যসভার আসনে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। তেহরানে ভয়ঙ্কর হামলা চালানো ইসরায়েল। এবং সর্বশেষ খবরটি হলো, বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি ইরানের। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাকের ৮ আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের। মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটি ২০২৬ সালের আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম দফায় ৪২ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকায় বরাকের ৮টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন লক্ষ্মীপুরে শান্তি কুমার সিংহ, উদারবন্দে অজিত সিং, বড়খলায় ডক্টর অমিত কুমার কালওয়ার, শিলচরে অভিজিৎ পাল, সুনাইয়ে আমিনুল হক লস্কর, উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমেদ, পাতারকান্দিতে কার্তিক সেনা সিনহা, রামকৃষ্ণনগরে সুরুচি রায়। পরবর্তী খবরটি হলো, সুনাই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই দলীয় ঐক্যের বার্তা দিলেন আমিনুল হক লস্কর। তিনি জানিয়েছেন, যারা এই আসনে টিকিট প্রত্যাশী ছিলেন তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতা ও সমর্থন চাইবেন। মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটি ঘোষিত প্রার্থী তালিকায় সুনাই আসনে আমিনুল হক লস্করের নাম প্রকাশিত হয়। এরপর সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দলের সকলের সহযোগিতা ছাড়া বিপুল ভোটে জয়ী হওয়া সম্ভব নয়। ঘোষণার পরেই তিনি রাতেই ২ জন দলীয় টিকিট প্রত্যাশীর বাড়িতে গিয়ে তাদের সহযোগিতা প্রার্থনা করেন। তার মতে, দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনে লড়াই করা হবে প্রধান লক্ষ্য। প্রাক্তন বিধায়ক আমিনুল আরও বলেন, এবার তিনি সবার সমর্থন ও সহযোগিতায় সুনাই আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী। পাশাপাশি গৌরব গগৈর হাত শক্ত করতে বরাক উপত্যকা থেকে অধিক সংখ্যক কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। বক্তব্যের শুরুতেই তিনি গৌরব গগৈ সহ নিখিল ভারত কংগ্রেস কমিটি ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তী খবরটি হলো, বড়খলায় অবৈধ পাথর উত্তোলন নিয়ে চাঞ্চল্য, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের আশঙ্কা। কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার জাটিঙ্গায় অবস্থিত একমাত্র পাথর কুয়ারিকে কেন্দ্র করে উঠেছে গুরুতর অভিযোগ। নির্ধারিত সীমা অতিক্রম করে ব্যাপক হারে পাথর উত্তোলনের ফলে বরাক উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভাঙ্গনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আরটিআই এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আনেন তন্ময় পুরকায়স্থ। তার দাবি, জাটিঙ্গা মাইনর মিনারেল ইউনিট 1 থেকে সরকারি অনুমোদন ছিল সর্বোচ্চ ৭ লক্ষ কিউবিক মিটার পাথর উত্তোলনের, কিন্তু বাস্তবে প্রায় ১৫ লক্ষ কিউবিক মিটারেরও বেশি পাথর তোলা হয়েছে। তন্ময়ের অভিযোগ, ব্রডগেজ রেল লাইন ও জাতীয় সড়কের একেবারে সংলগ্ন এলাকা থেকে দিনরাত নির্বিচারে পাথর উত্তোলন চলছে। এর ফলে সড়কের নিচের অংশ দুর্বল হয়ে পড়েছে। খরস্রোতা জাটিঙ্গা নদীর স্রোতে আগামী বর্ষায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে গুরুত্বপূর্ণ রেল ও সড়ক পথ, যা বরাক সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তিনি আরো অভিযোগ করেন, ২ মহালদারের নেতৃত্বে একটি বন মাফিয়া চক্র এই অবৈধ খনন কার্য চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কাছাড় বন সংমণ্ডলের ডিএফওর হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তন্ময়ের বক্তব্য, বন বিভাগের নাকের ডগায় এই ধরনের অবৈধ কার্যক্রম চললেও বিভাগ কার্যত নীরব। যদিও ডিএফও দাবি করেছেন যে নির্ধারিত ৭ লক্ষ কিউবিক মিটারের মধ্যেই উত্তোলন হয়েছে,
তবে আরটিআই প্রকাশিত তথ্য সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। ঘটনাকে কেন্দ্র করে বন বিভাগের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন মন্ত্রী পীযূষ হাজারিকার। আগামী 14 মার্চ শিলচর সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগমনকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা প্রশাসন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্ধারিত সভাস্থল পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা। সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। শিলচরের রামনগর বাইপাস এলাকায় সভামঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও অন্যান্য অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এরপর কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আয়ুক্ত, সিনিয়র পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, প্রধানমন্ত্রী রামনগর বাইপাসে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নেবেন। পাশাপাশি তিনি গুয়াহাটি বোরাপানি 5 গ্রাম জাতীয় সড়কের এক্সপ্রেস প্রকল্প এবং শিলচর ফ্লাইওভারের শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো সোনাইয়ে পাওয়ার গ্রিড টাওয়ার থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ধান ক্ষেতের মাঠে একটি পাওয়ার গ্রিড টাওয়ার থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাটি সোনাইয়ের নতুন কাঞ্চনপুর নোয়ারাজ বড়ইতুল সংলগ্ন এলাকার। মঙ্গলবার সকালে ধান ক্ষেতের মাঠে একটি পাওয়ার গ্রিড টাওয়ারে যুবকের ঝুলন্ত দেহটি দেখতে পান স্থানীয়রা। জানা যায়, যুবকটি কচুদরমের মঈনুদ্দিন আহমেদের ছেলে বাহারুল ইসলাম আহমেদ। বাইক নিয়ে এসে গামছা দিয়ে টাওয়ারের ইস্পাতে ফাঁস লেগে আত্মহত্যা করেছে। স্থানীয় লোকদের কথা মতো পরিবারে ঝগড়া হয়। এরপর তিনি চরমপন্থা বেছে নেয়। তার 2টি মেয়ে সন্তান রয়েছে। পরবর্তী খবরটি হলো বিজেপি আসাম থেকে রাজ্যসভার 2টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন তেরস গোয়ালা এবং যুগেন মোহন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে একটি বিষয় কার্যত নিশ্চিত হয়ে গেল যে আগত বিধানসভা নির্বাচনে দুলিয়াজান এবং মাহপুরা কেন্দ্র থেকে বিজেপি নতুন মুখকে প্রার্থী করবে। উল্লেখ্য, বর্তমানে যুগেন মোহন মাহমুরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন। অন্যদিকে তেরস গোয়ালা দুলিয়াজান বিধানসভা কেন্দ্রের বিধায়ক। রাজ্যসভায় প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণার ফলে সংশ্লিষ্ট 2 কেন্দ্রে নতুন প্রার্থীর সম্ভাবনা জোরদার হয়েছে। অপরদিকে মঙ্গলবার রাতে নিখিল ভারত কংগ্রেস কমিটি 2026 সালের আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম দফায় 42 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে 2026 সালে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন গৌরব গগৈ। বর্তমানে তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং সাংসদ। তাকে যোরহাট বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। ঘোষিত তালিকায় কংগ্রেস এমন কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে যেগুলি রাইজর দলের তরফে দাবি করা হয়েছিল। ফলে কংগ্রেস ও রাইজর দলের সম্ভাব্য জোট নিয়ে যে জল্পনা চলছিল তা কার্যত এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়ে গেল বলে রাজনৈতিক মহল মনে করছে। 42 জনের তালিকায় বর্তমান 5 জন বিধায়কের নামও রয়েছে। পাশাপাশি সাংসদ রকিবুল হোসেন ও প্রদ্যুৎ বরদলৈর পুত্রদেরও প্রার্থী করা হয়েছে। মার্গারিটা কেন্দ্রে প্রদ্যুৎ বরদলৈর পুত্র প্রতীক বরদলৈ এবং সামাগুড়ি কেন্দ্রে রকিবুল হোসেনের পুত্র তামজিল হোসেন প্রার্থী হয়েছেন। রাইজর দল যে মন্দিয়া ও পূর্ব গোয়ালপাড়া কেন্দ্র 2টি দাবি করেছিল, সেই 2 আসনে কংগ্রেস এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে দিশপুর, মার্গারিটা, বরচলা, ডিমাউ, বঙ্গাইগাঁও, দুলিয়াজান সহ একাধিক দাবিকৃত কেন্দ্রে কংগ্রেস নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। দিশপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মীরাবর ঠাকুর গোস্বামী। নলবাড়িতে বিজেপি নেতা জয়ন্ত মল্ল বড়ুয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অশোক কুমার শর্মা।
বিহুপুরিয়ায় নারায়ণ ভূঁইয়া এবং বরচলায় রিপুন বোরা প্রার্থী হয়েছেন। আসাম বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া নাজিরা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। কংগ্রেসের ঘোষিত ৪২ জন প্রার্থীর তালিকা: গৌরীপুরে আব্দুল সুবহান আলী সরকার, গোয়ালপাড়া পশ্চিমে মার্ক লাইন মারাক, বঙ্গাইগাঁওয়ে গিরিশ বড়ুয়া, বরপেটায় মহানন্দ সরকার, বকছয়গাঁওয়ে রমেন সিং রাভা, হাজো সুয়ালকুচিতে নন্দিতা দাস, কমলপুরে সত্যব্রত কলিতা, দিশপুরে মীরা বরঠাকুর গোস্বামী, বরক্ষেত্রীতে দিগন্ত বর্মন, নলবাড়িতে অশোক কুমার শর্মা, টিহুতে রাতুল পাটোয়ারি, সিপাজাডে বিনন্দ কুমার শইকিয়া, জাগিরোডে বুবুল দাস, রূপহিহাটে নুরুল হুদা, সামাগুড়িতে তানজিল হোসেন, রহাতে উৎপল বনিয়া, লামডিঙ্গে স্বপন কর, বরচলা রিপুন বোরা, বিহুপুরিয়াতে নারায়ণ ভূঁইয়া, জুলাইয়ে রাজকুমার মেদক, ডুমডুমায় দুর্গা বুমিজ, মার্গারিটায় প্রতীক বরদলয়, চাবুয়া লাহওয়ালে প্রাঞ্জল গাটওয়ার, দুলিয়াজানে ধ্রুব গগৈ, নাহারকাটিয়া প্রণতি ফুকন, সোনারিতে উৎপল গগৈ, ডিমৌতে অজয় কুমার গগৈ, নাজিরা দেবব্রত শইকিয়া, মাজুলিতে ইন্দ্রনীল পেগু, টিয়কে পল্লবী শইকিয়া গগৈ, যোরহাটে গৌরব গগৈ, গোলাঘাটে বিতুপন শইকিয়া, বোকাজানে রতন ইংতি, রংখাং আগস্টিন ইংহি, লক্ষ্মীপুরে শান্তি কুমার সিংহ, উদারবন্দে অজিত সিং, বড়খলায় ডক্টর অমিত কুমার কালওয়ার, শিলচরে অভিজিৎ পাল, সোনাইয়ে আমিনুল হক লস্কর, উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমেদ পান্না, পাতারকান্দিতে কার্তিক সেনা সিনহা, রামকৃষ্ণনগরে সুরুচি রায়। এই প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। পরবর্তী খবরটি হলো, চতুর্থ দিনে আরো ভয়াবহ পর্যায়ে পৌঁছল যুদ্ধের জাজ। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে ভয়ঙ্কর হামলা চালালো ইসরায়েল। একই সঙ্গে লেবাননের রাজধানী বেইরুটেও পরপর গোলাবর্ষণ করেছে ইহুদি সেনা। হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। অন্যদিকে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে আরো বড় সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমাদের কাছে সীমাহীন অস্ত্রের সরবরাহ রয়েছে, এই যুদ্ধ চিরকাল লড়তে প্রস্তুত। একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠে তেহরান। আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। দাবি করা হচ্ছে ভোরের দিকে সেখানে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনা। অপরদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান গাড়িতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে 20টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় মার্কিন বিমান গাড়ির প্রধান কমান্ডো এবং সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে। পাশাপাশি তাদের জ্বালানির ট্যাঙ্কগুলোতে আগুন লাগানো হয়েছে। এই পদক্ষেপকে ইরান তার সামরিক প্রতিশোধের অংশ হিসেবে উপস্থাপন করেছে। হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এর আগে ইরানের সামরিক বাহিনী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গাড়িতে হামলার খবর প্রকাশ করেছিল। এই নতুন হামলার দাবি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।